আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আমরা এখন সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের তৃতীয় অধ্যায়ের 4 নম্বর সৃজনশীলটি। তোমরা এই চমৎকার কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে কিন্তু আমার এই ক্লাসটি দেখতে পাচ্ছ। আর যারা ইউটিউব থেকে ক্লাসটি দেখছো বা ফেসবুক থেকে ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে আমরা বলবো যে আমাদের ইজি অ্যাকাউন্টিং বই বা টেকনিক ইজি এডুকেশনের বইয়ের নতুন একটা সংযোজন হচ্ছে এই কিউআর কোড। আমরা প্রতিটা বইয়ের প্রতিটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে এরকম কিউআর কোডের ব্যবস্থা করেছি এবং এই কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু তোমরা ওই সংশ্লিষ্ট প্রশ্নের একটা সমাধানের ভিডিও ক্লাস কিন্তু তোমার সামনে পাবা। তো আমরা কিছু ভিডিও ইউটিউবে দিয়ে রাখছি, সেই জন্য হয়তো বা তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ। তো যারা যারা বইটা এখনও সংগ্রহ করো নাই, তোমাদেরকে আমি বলবো যত দ্রুত পারো আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করে ফেলো। সংগ্রহ করার মাধ্যম হচ্ছে তোমরা স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছ সেই ফোন নাম্বারে কল করতে পারো। ডিসক্রিপশন বক্সে একটা পুরো প্রসেস বলা থাকবে বইটা কিভাবে সংগ্রহ করতে হবে, তোমরা চাইলে ওই প্রক্রিয়াটাও অনুসরণ করতে পারো। আমরা 4 নম্বর প্রশ্নে দেখব, আমাদেরকে বলেছে জনাব আলম 1 জানুয়ারি 2014 তারিখে নগদ 5 লক্ষ টাকা ও 25,000 টাকার আসবাবপত্র, 55,000 টাকার পণ্যদ্রব্য ও 85,000 টাকার ব্যাংক জমা নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। তাহলে ভাই তার প্রধান কাজ কি? তার প্রধান কাজ কম্পিউটারের ট্রেনিং দেওয়া, কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া। এই যে আমাদের এলাকার মোড়ে সাইবার ক্যাফে আছে না, ওই রকম টাইপের প্রতিষ্ঠান আর কি। আচ্ছা, কি বলেছে? একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। কি কি ছিল? জানুয়ারির 2 তারিখে বলেছে অফিস ভাড়া 12,000 টাকা, জানুয়ারির 10 তারিখে কাগজ ক্রয় 5,000 টাকা, জানুয়ারির 12 তারিখে কম্পিউটার মেরামত কত টাকা? 20,000 টাকা, 2,000 টাকা, জানুয়ারির 20 তারিখে মজুরি প্রদান 1500 টাকা, জানুয়ারির 25 তারিখে শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি কত টাকা ভাইয়া? শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি 2,000 টাকা। আচ্ছা, ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? প্রারম্ভিক মূলধন ভাইয়া একটু মনোযোগ দিও, একটু খেয়াল করে দেখো। প্রারম্ভিক মূলধন দুইটা শব্দ আছে এখানে। আমরা এই দুইটা শব্দকে যদি একটু ভাঙি ভাইয়া, এই দুইটা শব্দকে আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি, এই দুইটা শব্দকে আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি ভাইয়া, হ্যাঁ, এই দুইটা শব্দকে আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, একটা শব্দ হচ্ছে প্রারম্ভিক, আরেকটা শব্দ হচ্ছে মূলধন। আচ্ছা, তার মানে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন, তাই না ভাইয়া? আমরা সবাই কি জানি? প্রারম্ভিক মানে হচ্ছে হিসাবকালের প্রথম দিন, হিসাবকালের প্রথম দিন, এবং মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিয়েছে। তার মানে প্রারম্ভিক মূলধন বলতে আমি বলতে পারি যে বছরের প্রথম দিন বা আমার হিসাবকালের শুরুর দিনে মালিক আমার ব্যবসায়ে যা কিছু দিছে ওইটার একটা সমষ্টি। এখন তোমাকে আরেকটা জিনিস একটু মনে রাখা লাগবে, মালিক পৃথিবীর সকল কিছু আমার ব্যবসায় দিতে পারে, শুধুমাত্র ঋণ অথবা ব্যাংক ঋণ ছাড়া। মালিক যদি চায় আকাশ থেকে চাঁদ খুলে এনে আমার ব্যবসায় দিয়ে দিবে, এটাও সম্ভব। মালিক যদি চায় সমুদ্র থেকে একটা পাথর এনে আমাদের ব্যবসায় দিয়ে দিবে, এটাও সম্ভব। শুধু সম্ভব না কি? ঋণ অথবা ব্যাংক ঋণ দেওয়া। তাইলে আমরা যদি একটু প্রশ্নটার দিকে তাকাই, মালিক কি কি দিছে ভাইয়া? মালিক দিছে 5 লক্ষ টাকা নগদ। 1 2 3 4 5, 5 লক্ষ টাকা নগদ, 25,000 টাকার আসবাবপত্র, 55,000 টাকার পণ্যদ্রব্য আর 85,000 টাকার ব্যাংক ঋণ। তো আমি কি বলেছি যে মালিক তো ভাইয়া ব্যাংক ঋণ দিতে পারে না, তাহলে মালিক দিয়েছে 5 লক্ষ টাকা, মালিক দিয়েছে 25,000 টাকা, মালিক দিয়েছে 55,000 টাকা। তাহলে মালিক আমাকে যা কিছু দিল তার সমষ্টি 5,80,000 টাকা। মালিক আমাকে যা কিছু দিল তার সমষ্টি 5,80,000 টাকা। কত টাকা?
5,80,000 টাকা। তো উত্তর 5,80,000 টাকায়, এটা নিয়ে তোমার কোনো সন্দেহ নাই। কিন্তু এইখানে তুমি আরেকটু অন্য নিয়মে চাইলে করতে পারতা। হ্যাঁ, এই প্রশ্নটা তুমি চাইলে আরেকটু ভিন্ন একটা নিয়মে সমাধান করতে পারতা। হ্যাঁ, এই প্রশ্নটাই যদি তুমি চাইতা আরেকটু এই প্রশ্নটাই তুমি যদি চাইতা আরেকটু ভিন্নভাবে করতে পারতা। তুমি অনেক উত্তরেই দেখবা, আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়েই অনেক প্রশ্নের উত্তর এমন দেখবা যে নগদের সাথে ব্যাংক ঋণের টাকাটা একবার যোগ করা হয় এবং দায় হিসাবে ওইটা বাদ দিয়ে দেওয়া হয়। ওই নিয়মটাও কিন্তু সঠিক, কিন্তু ওই নিয়মটাতে কোন পদ্ধতিটা ফলো করা হয় জানো? ওই নিয়মটাতে ফলো করা হয় আমাদের এই সূত্রটা, যে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। দুইটা ক্ষেত্রেই আমার উত্তর একই আসবে। তুমি ওই পদ্ধতিতে অঙ্ক করো, দেবা উত্তর তোমার 5,80,000 টাকায় হবে। যে যেভাবে অঙ্কটা করতে পছন্দ করে। এইভাবে করলে কি ভুল? না। ওই সূত্রটা দিয়ে করলে কি ভুল? একদমই না। দুইটা পদ্ধতি তুমি করতে পারো, তোমার যেভাবে ভালো লাগে। আচ্ছা, এরপরের প্রশ্নটা যদি আমরা যাই, এরপরের প্রশ্নটা কত নম্বরে বলছে ভাই আমাদেরকে? আচ্ছা, এরপরের প্রশ্ন খ নম্বরে আমাকে বলছে উপরি উক্ত লেনদেনে অংশগ্রহণকারী প্রতিটি হিসাবের শ্রেণী বিভাগ ছকের মাধ্যমে দেখাও। শ্রেণী বিভাগ, এখানে একটা গ আছে। হ্যাঁ, শ্রেণী বিভাগ ছকের মাধ্যমে দেখাও। উপরোক্ত লেনদেনে অংশগ্রহণকারী প্রতিটি হিসাবের শ্রেণী বিভাগ দেখাও। প্রত্যেকটা হিসাবের আমি শ্রেণী বিভাগ দেখাবো, যে কোনটা আসলে কোন শ্রেণীর হিসাব, কোনটা আমার জন্য সম্পদ, কোনটা আমার জন্য আয়, কোনটা আমার জন্য দায়, কোনটা আমার জন্য মূলধন। এই সকল হিসাবগুলো আমি ইনশাল্লাহ এখানে দেখানোর চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে তোমাকেও একটু মুখস্থ রাখতে হবে, তোমাকে একটু জানতে হবে যে কোনটা আসলে আমাদের জন্য সম্পত্তি, কোনটা আসলে আমাদের জন্য আয়, কোনটা আমাদের জন্য দায়। এই জিনিসগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখা লাগবে। মাথায় রাখতে পারলেই কিন্তু আমরা এরকম চমৎকারভাবে অঙ্কটা করতে পারবো। তো ছকটা তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, তারিখ সংশ্লিষ্ট হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ, এই ছকটা হবে। আমরা 1 নম্বর লেনদেনে আসি। মালিক ভাইয়া কি কি দিছে ব্যবসায়ে? ভাইয়া মালিক ব্যবসায়ী কি কি দিছে দেখো তো। মালিক ব্যবসায়ী দিছে নগদ, তাহলে আমি একটা হিসাব পাইলাম, সেটা হচ্ছে নগদ। নগদ এটা একটা সম্পত্তিবাচক হিসাব। কি বাচক হিসাব ভাইয়া? সম্পত্তিবাচক হিসাব। আচ্ছা, মালিক দিছে হচ্ছে আসবাবপত্র। মালিক কি দিছে ভাইয়া? মালিক দিছে হচ্ছে আসবাবপত্র। এটাও একটা কি জাতীয় হিসাব? এটাও একটা সম্পত্তি জাতীয় হিসাব। আচ্ছা, মালিক দিছে হচ্ছে পণ্যদ্রব্য। মালিক কি দিছে ভাইয়া? মালিক দিছে পণ্যদ্রব্য। পণ্যদ্রব্য তো বলতে পারবো না, এখন বলতে হবে তাহলে ক্রয়। ক্রয় এটা একটা ব্যয়বাচক হিসাব। ক্রয় একটা কি বাচক হিসাব? ব্যয়বাচক হিসাব। মালিক কি দিছে ভাইয়া? ব্যাংক ঋণ। মালিক দিছে হচ্ছে ব্যাংক ঋণ। এই ব্যাংক ঋণ একটা দায়বাচক হিসাব। ব্যাংক ঋণ একটা কি বাচক হিসাব? দায়বাচক হিসাব। আচ্ছা, এই সবগুলো জিনিস আবার কে দিছে? মালিক দিছে। মালিক ব্যবসায়ী কিছু দিল, এটা কি হয়? মূলধন হিসাব। মালিক ব্যবসায়ী কিছু দিল, এটা কি হয়? মূলধন হিসাব। তাইলে এইখানে আমাদের আরেকটা হিসাবও আছে, মূলধন হিসাব। আরেকটা হিসাবও আছে কি? আমাদের মূলধন হিসাব, তাই না? তাহলে এই যে দেখো আমরা সবগুলো হিসাব দেখি তো ভাইয়া। এই যে দেখো নগদ, নগদ এটা একটা সম্পদ। আসবাবপত্র এটা একটা সম্পদ। ক্রয় হিসাব এটা একটা ব্যয়। ব্যাংক ঋণ এটা একটা দায়। মূলধন এটা হচ্ছে আমাদের একটা মালিকানা সত্ত্ব জাতীয় হিসাব। বা তুমি যদি জায়গায় মূলধনও লিখতে আসলে তাইলেও তোমার অঙ্কটা তখন ভুল হইতো না, তুমি চাইলে এখানে মূলধন হিসাবটাও লিখতে পারতা। আচ্ছা, এরপরে আমরা দেখি তো ভাইয়া কি আছে। এরপরে লেনদেন হচ্ছে 2 তারিখে, বলা আছে অফিস ভাড়া কত টাকা? 12,000 টাকা। ভাইয়া আমি অফিস ভাড়া দিলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, আবার আমি ভাড়া দিছি, তাই না? আবার আমি কি করছি? ভাড়া দিছি। তাহলে এখানে পক্ষ দুইটা, একটা নগদ আর একটা ভাড়া। একটা নগদ আর একটা ভাড়া। ভাই নগদ একটা সম্পদ আমরা সবাই জানি, ভাড়া একটা ব্যয়, আলহামদুলিল্লাহ আমরা এটাও সবাই জানি। তাইলে আমাকে যে বললো যে হিসাবের শ্রেণীবিভাগ দেখাইতে, তাহলে এইখানে আমার 2টা শ্রেণীর হিসাব আছে। কয়টা শ্রেণীর ভাইয়া? 2টা শ্রেণীর। কি কি? একটা হচ্ছে যে দেখো ভাড়া হিসাব, আর একটা হচ্ছে আমাদের নগদান হিসাব। ভাড়া কি বাচক হিসাব? ব্যয়বাচক হিসাব। নগদান কি বাচক হিসাব? সম্পত্তিবাচক হিসাব। সম্পদ এবং ব্যয়, তাই না? আচ্ছা, এরপরেরটা আমরা যাব 10 তারিখে।
কাগজ ক্রয়। দেখো কাগজ, কলম, তারপর হচ্ছে ওই স্টেপলার, কার্বন এগুলো হচ্ছে কি মানে স্টেশনারি আইটেম। আমি আমার স্কুলের সামনে লাইব্রেরিতে যেই ধরনের জিনিসগুলো কিনতে পাই এগুলো সবই হচ্ছে স্টেশনারি আইটেম। এবং এই স্টেশনারি এটাকে বাংলায় আমরা বলি মণিহারি। বাংলায় আমরা কি বলি? মণিহারি বলি, তাই না? তাহলে আমি মণিহারি কিনছি, কাগজ কিনছি 5,000 টাকার, তাহলে এইখানেও আসলে আমি দুইটা পক্ষ পাচ্ছি ভাইয়া। এইখানেও আমি কয়টা পক্ষ পাচ্ছি? এইখানেও আমি আসলে দুইটা পক্ষ পাচ্ছি, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে মণিহারি। এখানে আমি দুইটা পক্ষ পাচ্ছি, একটা হচ্ছে কাগজ নগদ আর একটা হচ্ছে মণিহারি। নগদ একটা সম্পদ, আমরা সবাই জানি সম্পদ। মণিহারি এটা একটা ব্যয়, মণিহারি এটা একটা ব্যয়বাচক হিসাব। তাহলে 10 তারিখের লেনদেনে দুইটা হিসাব পাওয়া যাচ্ছে, একটা নগদ নামের সম্পত্তি আর একটা মণিহারি নামের ব্যয়। এই যে দেখো, একটা পাচ্ছি আমরা মণিহারি নামের ব্যয় আর একটা আমরা পাচ্ছি নগদ নামের সম্পত্তি। একটা পাচ্ছি মণিহারি নামের, এই যে দেখো মণিহারি নামের ব্যয় আর একটা পাচ্ছি নগদান নামের সম্পত্তি হিসাব, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এরপর হচ্ছে আমাদের 12 তারিখের লেনদেন কম্পিউটার মেরামত ব্যয়। এরপরটা কি ভাই? দেখো তো, কম্পিউটারের মেরামত ব্যয়। আমি আমার ব্যবসায়ের কম্পিউটারটাকে ঠিক করছি। ওকে, তাহলে এই জায়গার দুইটা পক্ষ কি কি পাওয়া যায় ভাইয়া? এই জায়গার দুইটা পক্ষ, একটা পাওয়া যায় হচ্ছে মেরামত, আর মেরামত করতে অবশ্যই আমার নগদ টাকা লাগছে, তার মানে আরেকটা পক্ষ পাওয়া যায় নগদ। একটা পক্ষ পাওয়া যাচ্ছে আমার মেরামত, আরেকটা পক্ষ আমার পাওয়া যাচ্ছে নগদ। ভাইয়া এই যে মেরামত এটা একটা ব্যয়, নগদ এটা একটা সম্পদ। মেরামত এটা একটা ব্যয়, নগদ এটা একটা সম্পদ, তাই না? তাইলে একটা আমি পাচ্ছি হচ্ছে মেরামত নামের ব্যয়বাচক হিসাব, এই যে মেরামত নামের ব্যয়বাচক হিসাব, আরেকটা আমি পাচ্ছি নগদান নামের সম্পত্তিবাচক হিসাব, এই যে নগদান নামের সম্পত্তিবাচক হিসাব, তাই না? আচ্ছা, এরপরেটা আমরা যাই তো ভাইয়া, এরপরে দেখি কি বলা আছে। এরপরে বলা আছে জানুয়ারি 20 তারিখে মজুরি প্রদান। মজুরি প্রদান, তাইলে ভাইয়া আমি এইখানে মজুরি দিছি, তাইলে একটা পক্ষ আমি পাচ্ছি মজুরি হিসাব। মজুরি দিলে অবশ্যই আমার নগদ টাকা লাগছে, তাহলে আমি আরেকটা পাচ্ছি হচ্ছে নগদান হিসাব বা নগদ হিসাব, তুমি যেটাই বলো না কেন। মজুরি এটা একটা ব্যয়, নগদান এটা একটা সম্পত্তি। মজুরি এটা একটা ব্যয়বাচক হিসাব, নগদান এটা একটা সম্পত্তিবাচক হিসাব। তাহলে ভাই আমি কি কি পাচ্ছি? কি কি পাচ্ছি? এই যে মজুরি নামের একটা ব্যয় পাচ্ছি, নগদান নামের একটা সম্পত্তি পাচ্ছি। ভাইয়া এগুলো খুবই বেসিক পড়া, তোমরা যারা যারা সম্পদ, আয়, ব্যয়, দায় এটা তালিকা পড়ছো তাদের জন্য যথেষ্ট। আমাদের হিসাব বিজ্ঞান, এই যে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের 2য় অধ্যায়ের বেসিকে তোমরা দেখবা যে আমি একটা সম্পদ, আয়, ব্যয়, দায়ের একটা তালিকা দিয়ে দিছি। এই তালিকাটা মুখস্থ রাখতে পারলেই যথেষ্ট। বা তুমি বাস্তবিক জ্ঞান দিয়ে চিন্তা করো, হিসাব বিজ্ঞান এটা তো একটা রিয়েলিস্টিক জিনিস ভাইয়া। দেখো আমরা আসলে হিসাব বিজ্ঞানে যা কিছু পড়ি প্রত্যেকটা কিছু আমার নিজের চোখে দেখা, আমাদের নিজের চোখে আমরা দেখেছি, আমরা পার্সোনালি এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করি। তো এই জন্য হিসাব বিজ্ঞান শেখাটা আমাদের জন্য আসলে সবচেয়ে সহজ একটা কাজ, সবচাইতে আসলে মজার একটা কাজ, কারণ আমরা বাস্তব জিনিসগুলো শিখতে পারতেছি, তাই না? আচ্ছা, এরপরে আমরা যাব, এরপরে কয় তারিখ ভাইয়া? এরপরে হচ্ছে আমাদের শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি কত? 2000 টাকা। আমি শিক্ষানবিশ সেলামি পাইছি, শিক্ষানবিশ সেলামি পাইছি। তাইলে এইখানে আমার একটা পক্ষ আসবে শিক্ষানবিশ সেলামি, আর আমি অবশ্যই কিভাবে টাকাটা পাইছি? কিছু বলে নাই, মানে আমি নগদে টাকাটা পাইছি। তাহলে এইখানেও আমি আসলে দুইটা পক্ষ পাই, একটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি হিসাব, একটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি এটা একটা আয়, আর এটা পাচ্ছি নগদ। নগদ তো অবশ্যই আমার জন্য সম্পদ। তাহলে 25 তারিখের লেনদেনে দুইটা হিসাব পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে আয়বাচক আর একটা হচ্ছে সম্পত্তিবাচক। এই যে আমরা দেখো নগদান একটা সম্পত্তিবাচক, শিক্ষানবিশ সেলামি একটা আয়বাচক হিসাব। তাহলে তোমরা আমাকে নিজেরাই বলো, আমরা যে খ নাম্বার প্রশ্নটা সমাধান করলাম, এই প্রশ্নটা সমাধান করা আমাদের কাছে কি অনেক বেশি কঠিন কিছু মনে হয়েছে? ভাই তোমরা নিজেরাই আমাকে বইলো, তোমরা নিজেরাই আমাকে বইলো এইটা যে আমরা সমাধান করলাম আমাদের কাছে কি অনেক বেশি কঠিন মনে হইলো কিনা? একদমই কিন্তু না। আমরা বইতেই খুবই সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করে রাখছি। এরপরও যদি তোমার বুঝতে অসুবিধা হয়, কিউআর কোড তো আছেই,
কিউআর কোডটা স্ক্যান করলে আমি তো তোমার সামনে হাজির হয়ে যাচ্ছি, এই পুরো প্রশ্নটা ভেঙে চুরে বিশ্লেষণ করে তোমাকে বোঝানোর দায়িত্ব আমার। কিন্তু এই ভেঙে চড়ে বোঝার জন্য তোমাকে কি করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ইজি অ্যাকাউন্টিং বইটা তোমার বাসায় থাকতে হবে। অর্থাৎ ইজি অ্যাকাউন্টিং বইটা তুমি যদি সংগ্রহ করে ফেলতে পারো তোমার জন্য আর কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাকে এরপরে কি বলছে, আমরা একটু বোর্ডটা একটু পরিষ্কার করি, অনেক বেশি দাগাদাগি করে ফেলেছি আমরা। আচ্ছা, এরপরে আমাকে কি বলছে ভাইয়া, গ নম্বরের প্রশ্নে আমরা একটু দেখি। বলেছে উপরোক্ত জনাব আলমের জানুয়ারি মাসের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এই জানুয়ারি মাসের লেনদেনগুলোর কি করতে বলছে ভাইয়া, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা নির্ণয় করতে বলছে। ওকে, ভালো কথা, আমরা এটা নির্ণয় করব, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা আমরা নির্ণয় করব। তার আগে আমাদের একটু জানা দরকার, আমি তার আগের প্রশ্নটাতেও তোমাদেরকে বলেছি, এটা আমাদেরকে একটু জানতে হবে যে সম্পদ আর হচ্ছে ব্যয়, সম্পদ আর ব্যয় এই দুইটা জিনিস যদি আমাদের বৃদ্ধি পায়, সম্পদ ও ব্যয় এই দুইটা জিনিস যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা করে দিব হচ্ছে ডেবিট। যদি আমাদের এই দুইটা জিনিস কি হয়, হ্রাস পায়, তাহলে এটাকে আমরা করে দিব হচ্ছে ক্রেডিট। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। এরপরে কি আছে ভাইয়া, এরপর হচ্ছে আয় দায় মূলধন বা আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় আর হচ্ছে মূলধন, আয় দায় মূলধন। এই তিনটা হিসাবের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই তিনটা হিসাবের ক্ষেত্রে যদি এটা আমাদের বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা ক্রেডিট করব, যদি হ্রাস পায় তাহলে সেটাকে আমরা ডেবিট করব, তাই না? আমাদের প্রত্যেকটা লেনদেনের পক্ষ কিন্তু আমাদের পাশে লেখা আছে, আমাদের সাইডে কিন্তু প্রত্যেকটা লেনদেনের কোনটার কি পক্ষ সব কিন্তু আমাদের লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা আসি সবার প্রথম প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নে কি বলা আছে, সরি 1 নাম্বারটা আগে যাইতে হবে। 1 নম্বরে কি বলা আছে, নগদ নগদ, তারপরে হচ্ছে আমার 25,000 টাকার আসবাবপত্র, আর কি আছে আমাদের, আর আছে হচ্ছে আমাদের 55,000 টাকার পণ্যদ্রব্য, 85,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে আমরা কি করছি, ব্যবসাটা শুরু করছি, তাই না? আচ্ছা, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। আমি আগে দেখি যে এই লেনদেনে আমাদের পক্ষ ছিল কি কি, এই লেনদেনে আমাদের পক্ষগুলো কি কি ছিল ওইটা আমরা একটু দেখি। দেখো 1 নম্বর লেনদেনে আমাদের পক্ষ একটা ছিল, সেটা হচ্ছে নগদ, একটা পক্ষ ছিল নগদ, একটা পক্ষ আমাদের ছিল আসবাবপত্র, একটা পক্ষ আমাদের ছিল আসবাবপত্র, একটা পক্ষ আমাদের ছিল পণ্যদ্রব্য বা আমরা বলতে পারি এটাকে ক্রয় হিসাব, ক্রয় হিসাব। আচ্ছা, এরপর আমাদের ছিল হচ্ছে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ, এরপর আমাদের ছিল হচ্ছে মূলধন হিসাব, তাই না? আচ্ছা, নগদ আসবাবপত্র আর ক্রয়, নগদ আর আসবাবপত্র হচ্ছে সম্পত্তি, নগদ আর আসবাবপত্র কি সম্পত্তি, ক্রয় এটা হচ্ছে ব্যয়। আমরা কি জানি, সম্পদ ও ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, তাহলে আমার নগদ নামের সম্পত্তি বাড়ছে, আসবাবপত্র নামের সম্পত্তি বাড়ছে, ক্রয় নামের ব্যয় বাড়ছে, তিনটাই তো বৃদ্ধি পাইছে। এইটা বৃদ্ধি পাইলে কি করতে হয়, ডেবিট করতে হয়। ব্যাংক ঋণ একটা দায়, মূলধন তো আমরা জানি মূলধন, ব্যাংক ঋণ আর মূলধন বাড়লে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে আমরা এই জায়গায় গিয়ে দেখি তো আমরা কি কি করলাম ভাইয়া, এই যে দেখো নগদ আসবাবপত্র ক্রয় এই তিনটাই আমরা কি করে দিলাম, ডেবিট করে দিলাম, তাই না? আচ্ছা, এরপরে কি হয়েছে, মূলধন হিসাব আর ব্যাংক ঋণ হিসাব, এই দুইটা যেহেতু বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, দায় আর মূলধন এই দুটাকে দেখো আমরা এখানে ক্রেডিট করে দিলাম। এরপরের লেনদেনে আমরা যাই, এরপর বলা আছে অফিস ভাড়া কত টাকা, 12,000 টাকা, অফিস ভাড়া কত টাকা ভাইয়া, 12,000 টাকা, তাই না? আচ্ছা, এই যে দেখো এটার দুইটা পক্ষ কি কি ভাইয়া, একটা হচ্ছে আমার নগদান হিসাব আর একটা হচ্ছে আমার ভাড়া হিসাব। ভাইয়া নগদ টাকা আমি অফিসের ভাড়া দেওয়ার ফলে আমি কি নগদ টাকা পাইছি না নগদ টাকা দিছি, অফিসের ভাড়া দেওয়ার ফলে আমি কি নগদ টাকা পাইছি না নগদ টাকা দিছি, নিঃসন্দেহে আমি নগদ টাকা দিয়ে দিছি। নগদ এটা একটা সম্পদ, নগদ এটা একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ কমে গেছে, আমি কাউকে নগদ টাকা দিয়ে দিছি, তার মানে আমার নগদ নামের সম্পত্তির পরিমাণ কমে গেছে, নগদ নামের সম্পত্তির পরিমাণ কমে গেছে।
ওকে ফাইন। সম্পত্তি কমলে ক্রেডিট করতে হয়, এই জন্য আমি নগদান হিসাবকে কি করব, এই জন্য আমি এই নগদান হিসাবকে কি করে দিব, ক্রেডিট করে দিব। ভাড়া এটা একটা ব্যয়বাচক হিসাব, আমি ভাড়া দেওয়ার ফলে আমার কি ভাড়া নামক ব্যয়ের পরিমাণটা বাড়ছে না, আমার ভাড়া নামক ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। আমরা কি জানি ব্যয় বৃদ্ধি পারলে ডেবিট করতে হয়, তাইলে এই জায়গায় ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো ভাড়া হিসাব আর নগদান হিসাব, ভাড়া হিসাবটাকে আমরা ডেবিট করলাম, নগদান হিসাবটাকে আমরা এখানে ক্রেডিট করে দিলাম। এরপরের লেনদেনটা আমরা দেখব কি বলা আছে, বলা আছে কাগজ ক্রয়। ভাইয়া কাগজ ক্রয় মানে কি, আমি খ নম্বর প্রশ্নেই তোমাদেরকে বলেছি মণিহারি ক্রয়। কাগজ ক্রয় মানে কি, মণিহারি ক্রয়। ওকে ফাইন, মণিহারি কিনছি আমরা, মণিহারি কিনছি, তাইলে মণিহারি যেহেতু একটা ব্যয়, আমি মণিহারি কেনার ফলে আমার মণিহারি নামের ব্যয়ের পরিমাণটা বাড়ছে। মণিহারি একটা ব্যয়, আমি মণিহারি কেনার ফলে মণিহারি নামের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। ওকে ফাইন, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যে এটাকে আমাদের কি করা লাগবে, ডেবিট করা লাগবে, কারণ আমার মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয় বাড়লে আমাদের ডেবিট করতে হয়। ঠিক একইভাবে যেহেতু আমার মণিহারি কেনার জন্য আমাকে নগদ টাকা দিয়ে দিতে হয়েছে, আমার নগদ টাকার পরিমাণ হ্রাস পাইছে, নগদ টাকার পরিমাণ কি হয়েছে, হ্রাস পাইছে। নগদ টাকা হ্রাস পাইলে কি করতে হয়, নগদ টাকা হ্রাস পাইলে আমাকে ক্রেডিট করতে হয়। তাহলে আমি এখানে কি করবো ভাইয়া, এখানে আমি ক্রেডিট করে দিব। বোঝা গেছে কথাটা? আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে 12 তারিখে কম্পিউটার মেরামত। এই যে এটার কাহিনীটা এই জায়গায় বলা আছে মেরামত, খেয়াল করে দেখো। আমি কম্পিউটার মেরামত করছি, কি করছি ভাইয়া, কম্পিউটার মেরামত করছি। এই যে কম্পিউটারটা আমি মেরামত করলাম, মেরামত নামে ব্যয়ের পরিমাণটা আমার ব্যবসায়ে বৃদ্ধি পাইছে। মেরামত নামে ব্যয়ের পরিমাণটা কি হয়েছে, আমার ব্যবসায়ে বৃদ্ধি পাইছে। তো ব্যয় বৃদ্ধি পাইলে এটাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে এটাকে আমরা ডেবিট করব। নগদ টাকা কমে গেছে, তাহলে নগদান হিসাবকে আমরা ক্রেডিট করে দিব। তাহলে এখানে একটা পক্ষ পাইলাম কি, মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? ও মণিহারিটা দেখাই নেই তোমাদেরকে না, এই যে মণিহারিটা, এরপর দেখো নগদান হিসাব, মেরামত হিসাব আর হচ্ছে নগদান হিসাব। এই যে মণিহারিটা তোমাকে আগের বার দেখাই না, দেখে আমি পরের লেনদেনে চলে গেছিলাম। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা আসি 20 তারিখে মজুরি প্রদান কত টাকা, 15,000 টাকা। এই যে মজুরি প্রদানের দুইটা পক্ষ কি কি, একটা হচ্ছে মজুরি হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। একটা হচ্ছে মজুরি হিসাব, আরেকটা কি, আরেকটা হচ্ছে নগদান হিসাব। ভাই আমি মজুরি প্রদান করছি, এই যে মজুরি আমি দিলাম, এর ফলে আমার মজুরি নামের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইল, মজুরি নামের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইল। এবং মজুরি নামের ব্যয় বাড়লেই সেটাকে আমরা ডেবিট করে দিব। নগদ টাকা নিঃসন্দেহে কমছে, এটা বুঝতেছই তোমরা, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, মজুরি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মজুরি একটা ব্যয়, বাড়ছে বলে ডেবিট, নগদান একটা সম্পদ, কমছে বলে ক্রেডিট, তাই না? এই যে দেখো দুইটা এখানে লিখে ফেললাম। এরপরে লাস্ট লেনদেনে আমরা যাব, কি বলা আছে ভাই, শেষের লেনদেনটায় বলা আছে 25 তারিখে শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি কত টাকা, 2000 টাকা। শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি কত টাকা, 2000 টাকা। এই যে এটার পক্ষগুলো এখানে লেখা আছে, এটার পক্ষ কি কি ভাইয়া, শিক্ষানবিশ সেলামি হিসাব আর নগদান হিসাব। ভাই শিক্ষানবিশ সেলামি বাবদ আমি নগদ টাকা পাইছি, এবং নগদ টাকা পাওয়ার ফলে আমার ব্যবসায়ের নগদ টাকার পরিমাণ বাড়ছে। নগদ টাকা পাওয়ার ফলে আমার ব্যবসায়ী কি হয়েছে, নগদ টাকার পরিমাণ বাড়ছে, নগদ টাকার সম্পদ বাড়লে এটা ডেবিট হবে। শিক্ষানবিশ সেলামি একটা আয়ের পরিমাণ বাড়ছে, তাহলে এটা ক্রেডিট হবে। তাহলে নগদান হিসাব ডেবিট, শিক্ষানবিশ সেলামি হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, শিক্ষানবিশ সেলামি হিসাব ক্রেডিট। তাহলে দেখো ভাইয়া এটাও কিন্তু আমরা কি করে ফেললাম, সমাধান করে ফেললাম, তাই না? তাহলে এটাই ছিল কি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 3য় অধ্যায়ের 4 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। এরকম করে প্রতিটা প্রশ্নের সমাধান দেখার জন্য তোমাকে অবশ্যই ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করতে হবে, এবং বইয়ে থাকা প্রতিটি প্রশ্নের শুরুতে যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডগুলো স্ক্যান করতে হবে। তো তোমরা যারা যারা বই কিনেছো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।